নমস্কার, শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2 এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পাঠ করব অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাদা বিছানা। বন্ধুরা, এই গল্পটা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আমার চ্যানেলে আমি যা গল্প পড়ি তা মোটামুটি প্রাপ্তবয়স্কদের জন্যই পড়ি, তবে কিছু কিছু গল্প আছে যেগুলো বিশেষ করে রম্য গল্প, সেগুলো ছোটরাও পড়তে পারে, কিন্তু এই গল্পটি একেবারেই ছোটদের জন্য নয়। তাহলে বন্ধুরা শুরু করছি। সাদা বিছানা। সুদক্ষিণা মুখে ক্রিম ঘষছিল। জানালা খোলা। চৈত্রের ঝোড়ো হাওয়া কদিন থেকে বেশ জোর বইছে। কেমন যেন সব অগোছালো করে দেয় গাছপালা, জানালা, বিছানার চাদর। সকালের দিকে থমকে থাকে, বেলা যত বাড়ে হাওয়ার জোর তত বাড়ে। মাঘ ফাগুনে মশার উৎপাতটা ঝোড়ো হাওয়ায় একসময় উড়িয়ে নিয়ে যায়। সন্ধ্যায় বারান্দায় বসে আকাশ দেখার অবসর মেলে। কনকেন্দু বিছানায় শুয়ে সুদক্ষিণার ক্রিম ঘষা দেখছিল। সুদক্ষিণার এগুলো সহবাসের আগেকার প্রস্তুতি, ভোজে বসার আগে কলাপাতা ধুয়ে নেওয়ার মতো। শরীরে তার এখন কেমন জ্বর জ্বর লাগছে। বোধহয় সুদক্ষিণা আগে থেকে এসব করে জানিয়ে দেয়, আমি কিন্তু রেডি হচ্ছি, তুমি নিজেকে ঠিকঠাক করে নাও, আজ আমার পৃথিবী আবার নতুন হয়ে গেছে। কনকেন্দু হাসল। অফিস থেকে ফিরতে আজ একটু দেরিই হয়েছে, রাস্তাঘাট ভালো না। সে ফিরে না আসা পর্যন্ত বাড়িটা কেমন অস্বস্তির মধ্যে থাকে। সে ফিরলেই একটা রাতের মতো সুদক্ষিণা কেমন হাঁফ ছেড়ে বাঁচে। যাক, কারোর জন্য আর আশঙ্কা নিয়ে বারান্দায় পায়চারি করতে হয় না, অথবা খুট করে গেট খোলার আওয়াজের জন্য তাকে বসেও থাকতে হয় না। সুদক্ষিণা তখন যেন বাড়ির সব কাজ বড় নিখুঁতভাবে সেরে ফেলতে পারে। আয়নায় মুখ দেখছিল সুদক্ষিণা। পর্দা সরিয়ে পাপু ডাকল, মা! তোমরা এখনো ঘুমাওনি? বিছানা থেকে নেমে এলে কেন? পাপু পর্দা সরিয়ে মাকে দেখছিল। পেছনে আরেকটা মুখ, ঝুমকি। মা, দাদা আমার বালিশ দিচ্ছে না। সুদক্ষিণা নিজেকে সামলাচ্ছিল এবং যেন একটু ক্ষোভও সৃষ্টি হয়েছে সুদক্ষিণার ভেতর। এটা কার ওপর কনকেন্দু জানে। মা বুড়ো মানুষ, সুদক্ষিণা বোঝে না এই দুটো দৈত্যকে সামলানো কত দায় একজন বুড়ো মানুষের পক্ষে। কনকেন্দু বলল, চল দেখছি। সে পাপুকে বলল, তোরা শান্তিতে তোর মাকে একটু ঘুমাতে যেতে দিবি না? ওর বালিশ দিচ্ছিস না কেন? ও আমারটা নিয়েছে, নিজেরটা কি করেছে কে জানে। বারান্দা পার হয়ে ডান দিকের ঘরটায় দুটো খাট, একটাতে মা, পাশেরটাতে পাপু আর ঝুমকি। মার চোখে চশমা, সামনে বই, বোধহয় কোনো ধর্মগ্রন্থ হবে। রাত করে মার এসব পড়ার অভ্যাস। সাদা থান, সাদা বিছানা, সাদা বালিশে মার বিছানাটা তার আজ কেন জানি সহসা অদ্ভুত ঠেকল। সে ডাকল, দেখো মা এদের কাণ্ড। কখন নেমে গেলে? কি হয়েছে? কনকেন্দু দেখল তার মা উঠে বসেছে। তারপর বইয়ের ভাঁজে চশমাটা রেখে নিচে নেমে এলো। দরজা থেকে দুজনের হাত ধরে টেনে নেমার সময় বলল, ওদের চোখে ঘুম নেই? কখন থেকে খটাখটি করছিস? বিছানায় ওঠ। পাপু উঠে গেল, ঝুমকি উঠল না। ঝুমকি বলল, আমার বালিশ পাচ্ছি না ঠাকুমা, দাদা কোথায় লুকিয়ে রেখেছে। মারবো আমার নামে মিথ্যে কথা বললে। কনকেন্দুর দিকে তাকিয়ে মা বলল, তুই যা, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, আমি দেখছি। কনকেন্দুর কেমন লজ্জা লাগছিল মার দরজা বন্ধ করে দেওয়া দেখতে। দরজাটা খোলাই থাকে, ও ঘর দিয়ে রাতে বাথরুমে যেতে হয়।
বাবা প্ল্যানে ওই একটা মস্ত ভুল করেছিলেন বাড়িটা করার সময়। তখন অবশ্য বাড়িতে ২ কাকা থাকতেন, জ্যাঠামশাই থাকতেন। একেকটা ঘর ছিল একেকজনের জন্য। এই ঘরটা খাবার ঘর হিসেবে ব্যবহার হতো। ওরা বাড়ি করে উঠে যাবার পর নিচের তলাটা বাবা ভাড়া দিয়ে দেন। এতগুলো ঘরের সত্যি দরকার হয় না। ওপরে ৩ খানা ঘর, একটা বসার, ওটা সিঁড়ির মুখে পড়ে। মার ঘরটা করিডোরের মুখে। তাদের ঘরটা একেবারে দক্ষিণ ঘেঁষে। জানালায় দাঁড়ালে আগে বড় মাঠ দেখা যেত। এখন মাঠও নেই, সেসব গাছপালাও নেই, কেমন ঘিঞ্জি। মাঝে মাঝে মনে হয় এটা আর বড় শহরের উপকণ্ঠ নয়, বরং মূল শহরটাই যেন এখানে উঠে এসেছে। কনকেন্দু করিডোর ধরে হাঁটার সময় এসব ভাবছিল। কারণ কনকেন্দু জানে মা দরজায় ছিটকিনি তুলবে না। রাতে বাথরুম যেতে হলে মাকে ডেকে তুলতে হবে। এসব কারণে মা দরজায় ছিটকিনি তুলে দেয় না। সে বলতেও পারে না, আজ তুমি ছিটকিনি তুলে দাও। নিচের তলায় আলগা একটা বাথরুম আছে। বাড়িতে লোকজন বেশি হলে ওটা খুলে রাখা হয়, এমনিতে বন্ধ থাকে। নিচের তলায় ভাড়াটেরা না হলে সেটাও দখল করে নেবে, এই একটা ভয় আছে কনকেন্দুর। সুদক্ষিণার মাঝে মাঝে কি হয়, সহবাসের ব্যাপারে কেমন ওর শরীরে এক ধরনের জোয়ার ভাটা আছে। সুদক্ষিণা আসার পর তার এটা মনে হয়নি, কিন্তু ৭-৮ বছরের অভিজ্ঞতায় এটা মনে হচ্ছে তার। মাসখানেক সুদক্ষিণার জোয়ার থাকে, মাসখানেক ভাটা চলে। পুরুষ মানুষের বোধহয় এটা থাকে না। তার কাছে একজন নারী সবসময় উষ্ণতা ছড়িয়ে রাখে। তবে একইভাবে কতদিন আর এক জানালায় বসে গভীর নীলাকাশ দেখা যায়। মাঝে মাঝে ইচ্ছে হয় জানালাটা বন্ধ থাক, কিন্তু জোয়ারের সময় সুদক্ষিণা জানালাটা নিজেই খুলে দেবে। তার ভালো লাগা মন্দ লাগা নিয়ে যেন সুদক্ষিণার কিছু আসে যায় না। তখন এক ধরনের ক্লান্তিকর আকাশের নিচে সে বসে আছে এমন মনে হয়। পাশ ফিরে চুপচাপ শুয়ে থাকার চেষ্টা করেও পারে না। সুদক্ষিণা ঠিক এক সময় না এক সময় তাকে অস্থির করে তুলবেই। ঘরে ঢুকতেই সুদক্ষিণা বলল, দরজাটা বন্ধ করে দাও। দরজাটা বন্ধ করে দিতে কনকেন্দুর অস্বস্তি হচ্ছিল। পাপু কিংবা ঝুমকি যে কোনো সময় এসে দরজা ধাক্কাতে পারে। কারণ ওরা যে একটা বালিশ নিয়ে পড়েছে সেটা মার পক্ষে বের করা কতটা কঠিন সুদক্ষিণা বোঝে না। ঝুমকিও ঘরে এমনিতেই শুতে চায় না, সে ফাঁক পেলেই উঠে এসে মার পাশে শুয়ে থাকে। বছরখানেক আগেও ওকে ঘুমালে মায়ের ঘরে তুলে দিয়ে আসতে হতো। এখন অবশ্য বুঝেছে, কি বুঝেছে জানে না, তবে আর মার সঙ্গে শোবে, বাবার পাশে শোবে এমন বায়না ধরে বসে থাকে না। সুদক্ষিণা এ বাড়িতে বেশ কম বয়সেই এসেছিল, ২০ও পার হয়নি। কনকেন্দু বাবার একমাত্র সন্তান। পাস টাস করে যাবার দৌলতে সে দামি চাকরিও পেয়ে গেছিল। ওকে বেকার থাকতে হয়নি একদিনও। বাবা কম বয়সের ছেলের বিয়ে দিয়ে যেন একটা জীবনের বড় কাজ করে ফেলেছেন, যেটা অনেক বাবাদের পক্ষে সম্ভব হয় না। এই কারণে সে দেখেছে বাবার জাদুবিদ্যা আছে কোনো, কিংবা বাবা ঠিক টের পেয়েছিলেন কম বয়সে বিয়ে দিলে স্বামী স্ত্রীর মধ্যে প্রগাঢ়তা বাড়ে। তা না হলে সে এই বয়সেই এত সংসারী হয়ে উঠবে কেন? যেন সুদক্ষিণাকে খুশি রাখা ছাড়া পৃথিবীতে তার আর অন্য কোনো দায়িত্ব নেই। কনকেন্দু দেখল সুদক্ষিণা নতুন পাটভাঙা শাড়ি পরেছে। সে যে দরজাটা বন্ধ করেনি, সাজগোজের বহরে সুদক্ষিণার সেটা খেয়াল নেই। নাকে নথ পড়েছে, নথ পড়লে সুদক্ষিণার কাছ থেকে সে আর কিছুতেই দূরে সরে থাকতে পারে না। কিংবা শাড়ি পেঁচিয়ে পরার সময় স্তন আলগা, সুদক্ষিণা তখন চুমো খাবার বড় আগ্রহ বোধ করে। চুমোর সঙ্গে রোজকার সেই অভ্যেসের কথাটাও বের হয়ে আসে। তুমি সুদক্ষিণা এখনো সুইট 16, কবে 20 হবে? সুইট 16 বললেই যেন এক মুহূর্তে ঝড় উঠে যায়, চোখ অলস হয়ে আসে। সারা আকাশময় ঘন গভীর বিদ্যুতের ছটা মুহুর্মুহু জ্বলে ওঠে। নারী বড় সুধাময়ী, এত সুধাময়ী
যে সে তখন আর স্থির থাকতে পারে না। সুদক্ষিণার কাছে এসে ধীরে ধীরে এগিয়ে যায়, হাত ধরে। দুজনে হাঁটে পাশাপাশি এবং আঁচল খসে পড়ে। চোখের কাজল চিকচিক করতে থাকে, সারা শরীরে সুঘ্রাণ ওঠে। সুদক্ষিণার নারী মহিমা বড় রহস্যজনক হয়ে ওঠে তখন। দরজাটা বন্ধ করলে না? কনকেন্দু বলল, দিচ্ছি। সুদক্ষিণা ব্লাউজের নিচে এবং বগলে পাউডার ছড়াচ্ছে। কনকেন্দু বলল, আমার ঘুম পাচ্ছে। সুদক্ষিণা বলল, শুয়ে পড়ো না, কে তোমাকে জেগে থাকতে বলেছে? এই সময় কনকেন্দু একবার সকালে সুদক্ষিণাকে ভাবল। সকাল হলে কে বলবে এই সুদক্ষিণা রাত্রে যাত্রা সখীর মতো সহবাসে যাবার জন্য সাজতে বসেছিল। সংসারে সে মা, তার আর তখন কোনো পরিচয় থাকে না যেন। এই পাপু ওঠো, এই ঝুমকি ওঠো মা, হাত মুখ ধুয়েই নে, স্কুলের গাড়ি চলে আসবে, ওঠ ওঠ। এক মুহূর্ত বিশ্রাম নেই। বাথরুমে যাবার আগে কনকেন্দুর চা, বাথরুম থেকে এলে কনকেন্দুর দাঁত মাজার ব্রাশ, আবার চা, ছেলে মেয়ে জল খাবার। সুদক্ষিণায় কোন সকালে ওঠে, তার স্নান বাথরুম কখন সব শেষ কেউ টের পায় না। স্নান সেরে কাজের মেয়ের হাতে সব কাচাকাচির ভার দিয়েই রান্নাঘরে, এবং এক হাতে তখন সে অতি আয়াসে সব করে যাবে। সুদক্ষিণা পর্দাগুলো ভালো করে টেনে দিচ্ছে। বিকালে আলতা পড়েছে। কনকেন্দু জানে এমন তার মাসখানেক কি 2 মাস। কনকেন্দু তখন রাজার মতো, নিজেকে যাত্রার সখায় সাজতে হয় না। সে নিজে থেকে কিছু না বললেও দেখা যায় এই সময়টায় সুদক্ষিণার মধ্যে প্রবল বাতাস যেন সব উড়িয়ে নিয়ে যেতে চায়। কনকেন্দু ইচ্ছে করলে বলতে পারে, শরীর ভালো নেই, যেমন ভাটার সময়। সুদক্ষিণা প্রায় এমন কথা বলেই এড়িয়ে যায়। ভাটার সময়টাও মাস 2 মাসে, একবার তো মাস 4-5। তখন সে কিছুতেই সুদক্ষিণার শরীরে হাত দিতে পারে না। তখন অভিমান এবং যত রকমের ভালোবাসাবাসির কথা। কিন্তু সুদক্ষিণার এক কথা, পেটের নিচেটায় ব্যথা, ডাক্তার দেখালে হতো না? আরে না না, যা সব ডাক্তার হাত দিতে পারলেই বাঁচে, আর উন্মুখ হচ্ছি, এমনিতেই সেরে যাবে। ঠিক যায়ও সেরে। জোয়ার এলে রক্তকোষে কোনো কীট বাসা বাঁধলে তার আর নিস্তার নেই বুঝি। দুপার ভাঙার মতো, নতুন দ্বীপ সৃষ্টি করার মতো, অথবা সবুজ বনভূমি, যা কিছুই হোক না, সুদক্ষিণা তখন সহজেই নিজে থেকে আরোগ্য লাভে উন্মুখ হয়ে ওঠে। অবেলায় সে খোপা বাঁধে, উচ্ছল হয়ে পড়ে অতি সহজে। এসব দেখলেই কনকেন্দু টের পায় নদীর দুপার আবার ফুলে ফুলে ভরে উঠবে। তখন সেও কেমন সকাল সকাল অফিস থেকে ফিরে আসতে বড় বেশি আকর্ষণ বোধ করে। 2-4 দিন তারপর একজন পুরুষ মানুষের যা হয় ক্লান্তিকর, কারণ তার শরীরে যে রক্তপ্রবাহ, সেখানে বোধহয় অত শুক্রকীটের জন্ম হয় না, অথবা রোজ রোজ সরবরাহ করা একটা বড় রকমের শারীরিক দায় হয়ে ওঠে। সুতরাং কনকেন্দুর কেন জানি ইচ্ছে হলো আজ সে সুদক্ষিণার ডাকে সাড়া দেবে না। সুইট 16 কিংবা 20ও বলবে না। তোমার ইচ্ছে সব আমি পূরণ করে যাব, আমার উষ্ণতার দাম দেবে না? দীর্ঘকাল এটা চলতে পারে না। সে এই ভাববার সময়ই দেখল সুদক্ষিণা নিজেই দরজা বন্ধ করে দিচ্ছে। এ বাড়িতে সিঁড়িতে ওঠার মুখে দোতলায় কোলাপসেবল গেট আছে। মাত্র তারা 5 জন মানুষ। মা তাদের ঘরে কখনোই আসে না। তাদের ঘরটায় মাত্র 2 জন আসে, পাপু আর ঝুমকি। তার ঘরটায় আছে বড় ড্রেসিং টেবিলের আয়না। সুদক্ষিণা চায় না তার এই ঘরে কেউ এসে বসুক, সে যত নিজের আত্মীয় কিংবা মামাসি হোক। কনকেন্দু বুঝে উঠতে পারে না সুদক্ষিণার এত জেদ কেন। পাপু ঝুমকি বাদে কেউ তার ঘরে ঢুকলেই রাগ করে। এই ঘরটায় কি আছে? একটা লকার, বড় একটা ড্রেসিং টেবিল এবং তার চেয়েও বড় বেলজিয়াম কাঁচের আয়না। ঘরে যে কোনো জায়গায় দাঁড়ালেই আয়নাটা প্রতিবিম্ব ভাসিয়ে রাখে। আসলে কি সুদক্ষিণা জানে এই দর্পণে তার এবং কনকেন্দুর
নগ্ন শরীরের নানা রকম ভঙ্গিতে ডজন ডজন অ্যালবাম রাখা আছে। আত্মীয় অনাত্মীয় যে কেউ আসুক বড় আয়নাটা দেখলেই টের পায়, অথবা খুলে দেখতে পারে নরনারীর মধ্যে বীজ বপনের ক্ষেত্রটি কত সরস। অবশ্য কনক সুদক্ষিণার এই গোপন নিষেধাজ্ঞা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন করেনি, প্রশ্ন করে জানতে চায়নি এই বেডরুমে কেউ ঢুকলে সে এত রাগ করে কেন। ছোট শালক এলে একদিন কনক তাকে নিয়ে এই ঘরে বসিয়েছিল, সেই নিয়ে সুদক্ষিণার কি মুখ ভার। বলেছিল, তোমার বড় বুদ্ধি শুদ্ধির অভাব, আর কোনোদিন কাউকে এ ঘরে এনে বসাবে না। কি বলছো শানু, তোমার ছোট ভাই। সে যাই হোক, বসাবে না বলছি, শুধু এইটুকু মনে রেখো। এসব রহস্যে সে কিনারা করতে পারত না। বলতো, বসালে কি হয়? কি হবে আবার? তুমি বুঝবে না, তোমাকে বোঝাতে পারবো না। সেই জন্যই তো বুঝিয়ে বলার দরকার। মারে, ঘরে ঢুকলে টের পাবে না? কি টের পাবে? তোমার মুন্ডু। তারপর খিলখিল করে হেসে দিয়েছিল। বড় আয়নাটায় দুজনের প্রতিবিম্ব ভাসছে, চোখ ছিল সুদক্ষিণার সেদিকে। দেখো তোমার হাত। হাতে কি আছে? কি লোম হাতে। তাতে কি হয়েছে? আয়নাটা বড় বেশি প্রকট। প্রকট কথাটাই সুদক্ষিণা বলেছিল। কেমন সাধু বাংলায় কথাটা বলে যেন বোঝাতে চেয়েছিল আয়নাটা বড় নির্লজ্জ, কোনো কিছু গোপন করতে জানে না। এই কনক বুঝতে পেরে বলল, সত্যি এটা মনে হবার কথা। শচীন বিশ্বাসের বাড়িতে এক রবিবার তারা দুজনেই আমন্ত্রিত হয়েছিল। আলাদা বসার ঘর তাদের নেই। শচীন তাকে এবং সুদক্ষিণাকে টেনে নিয়ে একেবারে নিজেদের বেডরুমে বসিয়েছিল। সুদক্ষিণা দেখেছিল তেমনি ওদের ঘরে একটা বড় আয়না। মুচকি হাসছিল। শচীনের বউ বলে উঠেছিল, না ভাই, তুমি কেন মুচকি হাসলে বলতে হবে। এমন করে ধরেছিল যে সুদক্ষিণার চোখ মুখ কেমন সব গোপন করতে গিয়ে লাল হয়ে গেছিল। বাস স্টপে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, কি হয়েছিল বলো তো? শচীনের বউ তোমাকে এমন করে জানতে চাইল কেন? বোঝো না? কি বুঝবো? দেখলে না শচীন ঠাকুরপো উঠে চলে গেল। ঘরের লোক এত বড় একটা আয়না কেন রাখে সবাই বোঝে, মা বাবারা তো বোঝে সব। সঙ্গে আর কিছু না দিন, আসবাবপত্রের মধ্যে এই একখানা বড় আয়না দরকার। বাহ, সাজগোজ করতে হলে মেয়েদের তো বড় আয়নার দরকার হতেই পারে। বেডরুমে তাই বলে থাকবে কেন? কোথায় থাকবে? সাজগোজ তো সবাই বেডরুমেই করে, কার কটা আলাদা ঘর আছে, এটা অজুহাত, আসল উদ্দেশ্য অন্য। সুদক্ষিণা খোলামেলা কথা বলতে ভালোবাসে না, আড়ালে আবডালে সব বুঝিয়ে দিয়েছিল। শানুকে কেন, সে আর এখন নিজেকেও এই ঘরে নিয়ে আসতে সংকোচ বোধ করে। সুদক্ষিণা বুঝিয়ে দেয়, এই দর্পণে যে প্রতিবিম্ব আছে তা নরনারীর স্বপ্নের পৃথিবী, অথবা রাজকন্যা সে ভ্রমরের কৌটোর মতো। একমাত্র কোনো রাজপুত্রই তা খুলে দেখতে পারে। তারপর বলেছিল, তবে বলো, অন্য কেউ এলে তোমার লজ্জা হয় না? আমার তো হয়। কনকেন্দুর মনে হয়েছিল সুদক্ষিণার এই ভাবনা মিছে নয়, তারও হয়েছে। বিয়ের আগে সম্পর্কে এক দাদার বাড়িতে গেলে ঠিক এমনই একটা দর্পণের মুখোমুখি হয়েছিল। দর্পণে সে উলঙ্গ ছবি দেখেছে। মানুষের মগজে যে তরল পদার্থ থাকে তার মধ্যে কত অদ্ভুত সব ছবি যে ভেসে বেড়ায়। দর্পণে বৌদি এবং অন্য কেউ। বৌদিটি তার সমবয়সী, সুন্দরী, ছিমছাম। ঠিক অতসী ফুল ফুটলে যে লাবণ্য থাকে, তার গায়ে ছিল সেই লাবণ্য। সে আয়নার দিকে যতবার তাকিয়েছে এমন ছবি ভেসে উঠেছে। সে মনে করেছিল এমন সে শুধু একলাই ভাবে। শানু কিংবা যে কেউ ভাবতে পারে এটা তার মনে হয়নি। সুদক্ষিণার কথায় টের পেয়েছিল
বাথরুমে কিংবা বেডরুমে আয়না সত্যি বড় অশোভন, অথচ এটা সরিয়ে ফেললে কোথায় যেন জীবনের প্রতি একটা বড় অবিচার করা হয়। কনকেন্দুর এই হয়, একটা থেকে আরেকটা। সুদক্ষিণা বিছানায় উঠে হাত পা ছড়িয়ে শুলো। কনকেন্দু বলল, জানো শরীরটা ভালো নেই, ঘুম পাচ্ছে। ঘুমোও না, পাশে শুয়ে ঘুমো, আমি তো কিছু করছি না। পাপু যদি এসে ডাকে? আমরা ঘুমিয়ে পড়েছি, ডাকবে কেন? জানো আমার কেন জানি মনে হচ্ছে আজ ওরা ডাকবে। কেন দরজা খোলা যাবে না? কনকেন্দু বোঝে। আলোটা না নিভিয়ে শুয়ে পড়েছে যখন, তখন তার নিস্তার নেই। নিস্তার কথাটাই মনে এলো, কারণ কদিন থেকে রোজ রোজ এই যাত্রার সখীটি তাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। রোজ সাজা এবং মঞ্চে উঠে আসা, তারপর সায়ার দড়ি আলগা করে রাখা, তার কপালে বড় টিপ, সিথিতে চওড়া সিঁদুর, সতীলক্ষ্মী কিংবা সীতা সাবিত্রীর মতো মুখ। সায়ার দড়ি টেনে খোলার একটা বিশেষ শব্দ হয়। কনকেন্দু তখন যতই অন্যমনস্ক থাকার চেষ্টা করুক, শব্দ রক্তের মধ্যে সহসা ঝড় তুলে দেয়। সে দেখেছে কখনো যদি আগে শুয়ে পড়ে এবং ঘুম লেগে আসে, বিছানায় ওঠার নামে তাকে ডাকবে, এই পা দুটো একটু সরাও না, আমি উঠব। এই সব কথা বলে তাকে জাগিয়ে দেওয়া, এমন সব অজুহাতে তাকে সতর্ক করে দেওয়া, যেন যতই ঘুমাও আমি তোমায় রেহাই দিচ্ছি না। কনকেন্দু বলল, জানো আজ অফিসে একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? আমাদের রাধাবাবুর বিরুদ্ধে নালিশ দিয়েছে নীলিমা। সুদক্ষিণা দুজনকেই চেনে, বিবাহবার্ষিকীতে একবার তারে এসেছিল। মুখরোচক একটা খবর তখনই সুদক্ষিণা পেয়ে গেছিল। সুদক্ষিণা পাশ ফিরে শুলো। অফিসের কোনো মজার খবর তার এখন শুনতে ভালো লাগছে না। পাশ ফিরে শুয়ে কনকেন্দুর বুকের ওপর হাত রাখল। কনকেন্দু বলল, নীলিমার নালিশ? সুদক্ষিণা ধীরে ধীরে কনকেন্দুর হাতটা তুলে নিচ্ছে। কনকেন্দু আয়নায় দেখছে সুদক্ষিণা হাতটা নিয়ে খেলা করছে। উঠে বসেছে, চোখ অলস। ঝুমকি তখনই দরজায় হুমড়ি খেয়ে এসে পড়ল, ডাকল, মা মা, দাদা আমাকে বিছানায় উঠতে দিচ্ছে না। সুদক্ষিণা তাড়াতাড়ি শাড়ি দিয়ে শরীর ঢেকে বলল, এই রাগ করবে না। মা শুনছো? সুদক্ষিণা কনকেন্দুর হাত চেপে ধরছে। ঝুমকি দরজা ধাক্কাচ্ছে, মা মা। কনকেন্দু কি করবে বুঝতে পারছে না। একটা চাদর টেনে সুদক্ষিণার শরীর ঢেকে বলল, কি হলো তোদের? মার গলা তখন, দেখ পাপু ঝুমকি কি শুরু করেছে। ঝুমকি বলছে, দাদা আমাকে মেরেছে, আমি দাদার সঙ্গে শোবো না, কিছুতেই শোবো না। কনকেন্দু উঠে প্রথমে আলোটা নিভিয়ে দিয়ে দরজা খুলল। অন্ধকার ঘরে কনকেন্দু ফিসফিস করে বলল, চিৎকার করে না, মা ঘুমোচ্ছে। তোমাদের মাকে কত সকাল সকাল উঠতে হয়, এমন করলে চলে? আসলে কনকেন্দু মজা পাচ্ছে। প্রতিশোধটা জব্বর নেওয়া হয়েছে, কারণ সুদক্ষিণা এখন কুট কামড়ে পাগল। শরীর তার অলস হয়ে পড়ে আছে। রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান সব একসঙ্গে নড়ে চড়ে বেড়াচ্ছে শরীরে। কনকেন্দু মজাটা উপভোগ করতে লাগলো। আমার বেলায় একই কষ্ট, যেন বলতে চাইল। তখন তুমি অনায়াসে পেট ব্যথা কিংবা ঘুম পাচ্ছে কখনো হাই তুলে, এই মা কত রাত হয়ে গেছে, ঘুম না আসতেই সকাল হয়ে যাবে, হাজারটা তোমার অজুহাত। হাত দিলেই তখন তোমাকে বিরক্ত করা। আমার শরীরে তখন এই একই হাজার জোনাকি দপদপ করে জ্বলে, তুমি সেটা কিছুতেই বুঝতে চাও না। মা বৌমাকে এ ব্যাপারে খুব ভয় পায়। বৌমাটির কাঁচা ঘুম ভেঙে গেলে সংসারে সেদিন নানা রকমের অনর্থ সৃষ্টি হয়। মাথা ধরে, বমি পায়। মা তার নাতনিকে বগল দাবা করে, এই চুপ, তোমাদের মা ঘুমাচ্ছে, কথা বলিস না লক্ষ্মী সোনা, বলে টানতে টানতে দরজার ভেতরে ঢুকিয়ে নিতেই কনকেন্দু ছেলের মুখের দিকে তাকিয়ে দেখল কেমন বেপরোয়া ভঙ্গি পাপুর। না, আমার সঙ্গে শোবে না।
কোথায় শোবে? আমি কি জানি, আমাকে ও লাথি মারে, ঘুমোতে দেয় না। কি সব বাজে বকছিস? কনকেন্দু ধমকে উঠল। ওর আলাদা বিছানা করে দাও, আমার সঙ্গে ও শোবে না, ও শুলে মাটিতে শুয়ে থাকবো আমি। কনকেন্দু অন্য সময় হলে কড়া ধমক দিতে পারত, কিন্তু ওর মা তো ঘুমাচ্ছে। ওর মা সোনার কৌটো খুলে শুয়ে আছে। সে পাপুর সঙ্গে মিছা কথা বলছে। মা ঘুমাচ্ছে, আস্তে কথা বলো। সবটাই বানানো। নিজের দুর্বলতা টের পেয়ে কনকেন্দু কেমন ছেলের সামনে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো, এবং নিজের মধ্যে যেন কোনো অনুশোচনা, অনুতাপ। সন্তানকে এত ছোট বয়স থেকে আলাদা করে দিলে বোধহয় ব্যবধানটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সে দেখল মা ঝুমকিকে নিজের খাটে তুলে নিচ্ছে। তখন তার দিকে তাকিয়ে মা বলছে, হ্যাঁ ঠিক আছে, ঝুমকি আমার সঙ্গে শোবে। মার সাদা বিছানা, মার শরীরে সাদা থান, ধর্মগ্রন্থের মাঝখানে নিকেলের চশমা। মা কি টের পায় বৌমা ঘুমোয়নি, বৌমা মটকা মেরে শুয়ে আছে? নিজের সন্তানের কথাও তার এখন মনে পড়ে না। কেমন বিচলিত হয়ে পড়েছে কনকেন্দু। ঘরে এসে ঢুকতেই সে সুদক্ষিণার ফিসফাস গলা পেল, এই এসো, দরজাটা বন্ধ করো। বদলা নেবার কথা কনকেন্দুর আর মনে নেই। সুদক্ষিণার আচরণে কেমন এক বেহায়া মেয়ে মানুষের আভাস পাচ্ছে। শরীরে কেমন তার বমি বমি ভাব। শরীরটা যে সত্যি মুহূর্তে চুপসে যাচ্ছে। মার সাদা বিছানা, সাদা থান, ধর্মগ্রন্থের মাঝখানে নিকেলের চশমা। মা ঝুমকিকে বুকে জড়িয়ে শুয়ে আছে। তার কিছু ভালো লাগছিল না। ঝুমকিকে বুকে নিয়ে শুতে পারলে আজ যেন তার বেশি আরাম বোধ হতো। কি হলো, দরজাটা বন্ধ করলে না? করছি। সে দরজা বন্ধ করে জল খেলো। তারপরে খাটে উঠতেই আবার সুদক্ষিণার আবদার, লক্ষ্মী আলোটা জ্বেলে নাও। কনকেন্দু চিৎকার করে উঠতে ইচ্ছে হলো, না না, আলো না, আমার ভাল লাগে না রোজ রোজ। কিন্তু সে কিছু বলতে পারে না। যেন বললে সুদক্ষিণাকে অপমান করা হবে, নারী মহিমাকে অপমান করা হবে। নারীর যে আসল রহস্য এবং সরস উর্বরা জমি, সে তো কটা বছর। তারপর সাদা বিছানা, সাদা থান, ধর্মগ্রন্থের মাঝখানে নিকেলের চশমা। সে এসব ভেবেও জোর পাচ্ছে না, তার কোনো ইচ্ছে জাগছে না। আলোটা জ্বালতেও দ্বিধা করছে, যেন আলোটা জ্বালালে সুদক্ষিণার শরীর বড় কুৎসিত দেখাবে। সে কিছুতেই আজ সেটা দেখতে চায় না। সে শুয়ে পড়ে বলল, আজ থাক। মুহূর্তে সুদক্ষিণা কেমন ক্ষেপে গেল। সে উঠে বসল। নিজে উঠে আলোটা জ্বেলে জল খেলো। শরীর ঢেকে ঢুকে বলল, আমি তো তোমার কেউ নয়, আমার জন্য তোমার টান নেই, সব বুঝি। আমাকে তুমি একদম ভালোবাসো না। ভালোবাসবো না কেন? না না, তুমি আমাকে একদম ভালোবাসো না। কনকেন্দু আয়নায় সুদক্ষিণার মুখ দেখতে পাচ্ছে। ফুঁসছে সুদক্ষিণা। কনকেন্দু পাশ ফিরে শুয়ে বলল, আস্তে, মা শুনতে পাবে, আয়নায় নিজেকে দেখো। কি দেখব? দেখোই না। সুদক্ষিণা আয়নায় নিজেকে দেখতেই কেমন ঘাবড়ে গেল। বাইজি মেয়ের মতো তার সাজগোজ। কনকেন্দুর ঠাট্টা বুঝতে পেরে তার মাথা কেমন আরও গরম হয়ে গেল। সে কাঁপছে। তাকে এত নিচুভাবে কনকেন্দু! সে ক্ষোভে, দুঃখে, অপমানে জলের গ্লাসটা পাগলের মতো আয়নায় ছুঁড়ে মারল। ঝনঝন শব্দ। কনকেন্দু হকচকিয়ে উঠে পড়ল। এসে জড়িয়ে ধরল সুদক্ষিণাকে। এই ছি, কি করলে? কি হয়েছে তোমার? মা, ঝুমকি, পাপু ছুটে এসেছে। বাবা, বাবা, মা, মা। কনকেন্দু বলল, কিছু হয়নি, হাত থেকে পড়ে কাচের গ্লাসটা ভেঙে গেল, জল খাচ্ছিলাম। কনকেন্দু যখন টের পেল দরজার ওপাশে কেউ নেই, তখন হাত ধরে বলল, ছি, এই পাগলামি করার অর্থ কি বলো তো? তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, আমি তো বাজারে মেয়ে, আমার কি হবে? বলে হাউ হাউ করে কেঁদে দিল।
কনকেন্দু আহাম্মক, সে এত বুঝে কিছু করেনি। জড়িয়ে ধরে বলল, এসো ভেতরে, তুমি এত ভেঙে পড়বে সত্যি বুঝতে পারিনি। ছাড়ো তুমি আমাকে, বাজারে মেয়েকে ছুঁলে তোমার পাপ হবে। সে এবার নিজেই সুদক্ষিণার বসন আলগা করে দিতে লাগলো। জড়িয়ে ধরে বলল, তুমি আমার সতীলক্ষ্মী। তারপরে সহবাসে মগ্ন হবার সময় ভাঙা আয়নায় দেখল তাদের শরীর বড় তেরা বেতারা। এই শরীর যেন কোনো এককালে সুঠাম থাকে, ধীরে ধীরে কাল তাকে একসময় হরণ করে নেয়। সকালে ভাঙা আয়নাটা আজ প্রথম সুদক্ষিণা একটা কালো পর্দায় ঢেকে দিল। তারপর চলে গেল মার ঘরে। ঝুমকিকে বুকে জড়িয়ে নিয়ে এলো বাথরুমে, হাত মুখ ধুইয়ে দিল, মুখ মুছিয়ে দিল। যেমন করে একজন মায়ের স্বভাব, পড়তে বসানো, টাস্ক দেখা, চা, দাঁত মাজার ব্রাশ সব ঠিকঠাক করে দেওয়া, দিনমানের কাজ এভাবে সকাল থেকে সুদক্ষিণার শুরু হয়ে গেল। নারীর অন্য আরেক রূপ আছে, সে জননীই হোক আর চটুল বাজারে মেয়েই হোক। এটুকু আছে বলেই কনকেন্দুর মনে হয় নারী পুরুষের কাছে এত রহস্যময়ী। চা দিতে এসে সুদক্ষিণা ভাঙা আয়নাটার দিকে তাকালো না আজ। চোখ টেনে শুধু বলল, তুমি তো আমাকে খেপিয়ে দিয়েছিলে, আমার কি দোষ? কেমন সংকোচে এবং লজ্জায় কথাটা বলে বের হয়ে গেল সুদক্ষিণা। আয়নার কালো পর্দাটা তুললেই যেন কনকেন্দু আজ এই ঘরে একটা সাদা থান, সাদা বিছানা, ধর্মগ্রন্থের মাঝে নিকেলের চশমা দেখতে পাবে। কনকেন্দুর কেমন একটা ভয় ধরে গেল। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।